টি-20 ক্রিকেটে বাংলাদেশ দল রীতিমতো আকাশে উড়ছিল এবং তাদের সেই আকাশে ওড়া থেকে একদম মাটিতে নামিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ, যে দলটা কিনা কয়েকদিন আগেই আইসিসি সহযোগী দেশ নেপালের কাছে টি-20 সিরিজ হারলো। ঠিক সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ দল বাংলাদেশের মাটিতে 3 ম্যাচে টি-20 সিরিজে এবার হোয়াইট ওয়াশ হলো। তো প্রথমে যে কথা বলছিলাম যে টি-20তে বাংলাদেশ দল রীতিমতো আকাশে উঠছিল। দেখেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দল টানা 4টা সিরিজ, একটা দুইটা কিন্তু না, টানা 4টা সিরিজে তারা জয়লাভ করেছে। এর মধ্যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় আছে, দেশের মাটিতে পাকিস্তান এবং নেদারল্যান্ডস, আর এরপরে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। মানে টানা 4টা সিরিজ জেতা একটা দল। আবার এরপরেই দেখেন এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের আগে তারা কিন্তু ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল 2-1 ব্যবধানে। তাহলে পরে একটা দল যখন জয়ের ছন্দে থাকে, টানা যখন জিততে থাকে, তখন সে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি থাকে। তো খুবই স্বাভাবিক, বাংলাদেশ দল যেহেতু টানা 4টা সিরিজ টি-20 সিরিজে জয়লাভ করেছিল এবং এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই তাদের পছন্দের ভেন্যু মিরপুরে ওয়ানডে সিরিজটাও 2-1 জয়লাভ করেছিল, তাহলে পরে এই দলটা খুবই স্বাভাবিক যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজটাও জিতবে। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে হবে এরকমটা না, 2-1 হলে পরে বাংলাদেশে জিতবে, এরকমটাই কিন্তু ম্যাক্সিমাম মানুষের প্রত্যাশা ছিল। আলটিমেটলি দেখেন, বাংলাদেশ দল মানে সিরিজ যেটা তো পরের ব্যাপার, বাংলাদেশ দল তো 2 নম্বর ম্যাচটা হেরেই মূলত সিরিজটা হাতছাড়া করেছিল। তো আজকে ছিল হচ্ছে 3য় ম্যাচটা, এই ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল মান বাঁচানোর, মানে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ। তো এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে, মানে চট্টগ্রামের আমরা দেখেছি প্রথম 2টা ম্যাচে খুব ভালো উইকেট ছিল, সেই ধারাবাহিকতায় আজকের উইকেটটাও কিন্তু খুব ভালো ছিল, মানে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। তো এইরকম উইকেটে বাংলাদেশের শুধুমাত্র 2 জন ব্যাটার, যেমন তানজিদ তামিম তিনি করেছেন 89 রান, আর সাইফ তিনি করেছেন 23 রান করেছেন। মানে এই 2 ব্যাটার ছাড়া আর কেউই কিন্তু 2 অঙ্ক ছুঁতে পারেননি। তো আপনার এত ভালো পিচে, যেখানে আসলে রান হওয়ার কথা ছিল 170 থেকে 80, সেখানে বাংলাদেশ দল রান করেছে 151 রান। এখন আপনি এই 151 রান করে আসলে খুব বেশি সময় ফাইট দেওয়া যায় না, ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ প্রায় 19টা বল বাকি থাকতে তারা কিন্তু 5 উইকেট হারিয়ে ম্যাচটা জিতে নিয়েছে। তার মানে লাস্টের ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বড় ব্যবধানে জয় পেয়েছে এবং তারা যেভাবে খেলেছে, যদি বাংলাদেশের আজকে রানটা 170 হতো, আমার কাছে মনে হয় তাদের জেতার সম্ভাবনা তখনও বেশি থাকতো। বাট তারপরেও বলবো যে আপনার স্কোর কার্ডে যখন একটা ভালো স্কোর হবে, মানে 170 180 যখন রান হবে, তখন কিন্তু প্রতিপক্ষ দলকে নতুন করে কিন্তু ভাবতে হয়, তাদের পরিকল্পনায় কিন্তু চেঞ্জ আনতে হয় এবং 120 বলে 170 বা 80, ধরেন 1 ওভারে 2টা বা 3টা ভালো বল দিলে পরেই কিন্তু ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, বাংলাদেশ দল রানই করছে 151, মানে 120 বলে 152 রান করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো বাংলাদেশ দলকে এই ম্যাচটাতে কিন্তু গুড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়ে তারা কিন্তু 5 উইকেটের বড় একটা জয় তুলে নিয়েছে। তো এই ম্যাচটাতে প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্ট আছে, যেমন ধরেন জাকির আলীর কথা যদি আমি বলি, জাকিরকে নিয়ে আগেই সমালোচনা হয়েছে, কিন্তু আজকে দেখলাম তিনি তার 47 ম্যাচের টি-20 ক্যারিয়ারে আসলে প্রথমবার তাকে 8 নম্বরে ব্যাটিংয়ে নামানো হলো। এখন আমি জানি না যে জাকিরকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাটা আসলে কি। জাকির তো কিপার কোটায় খেলছেন না, কারণ নুরুল হাসান সোহান এবং লিটন দাস দুজন কিপার হিসেবে আছেন, জাকির আবার বলারও না। তাহলে পরে জাকির হচ্ছে একদম জেনুইন ব্যাটার। তো আপনি যখন একদম জেনুইন ব্যাটার হিসেবে জাকিরকে আপনার বেস্ট 11-এ রাখবেন, তাহলে পরে তাকে যদি আপনি রিশাদ এবং নাসুমেরও পরে নামান, তাহলে প্রশ্ন কিন্তু অলরেডি উঠে যায়। তো আমি আসলে সত্যি আজকে জানি না যে টিম ম্যানেজমেন্ট কোন চিন্তা ভাবনা করে জাকিরকে আজকে 8 নম্বরে ব্যাটিংয়ে নামিয়েছেন। আর আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট, আমি বলেছি যে যদি আমরা 151 রান করেছি, তো আমার মনে হয়েছে তানজিদ তামিমের সেঞ্চুরিটা হলে পারে ভালো হতো। তিনি একাধিক লাইভ পাইছেন, যে তারপরেও তিনি সর্বোচ্চ তিনি আজকে 89 রান করেছেন, তার একটা ক্যারিয়ার সেরা ইনিংস। আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে 23 রান করেছেন সাইফ। এছাড়া আর কোনো ব্যাটার, আপনার লিটন বলেন, নুরুল বলেন, জাকের বলেন, মানে আর কোনো ব্যাটারই তারা কিন্তু 2 অঙ্ক ছুঁতে পারেনি, সবাই কিন্তু 1 ডিজিট। তো প্রথমে বললাম না যে আপনি যখন ভালো উইকেটে 170 80 যেখানে হওয়ার কথা, সেখানে যখন আপনি রান করবেন 150, তখন আসলে খুব বেশি কিছু আশা করা যায় না। আবার দেখেন, বাংলাদেশ দল তারা 3 উইকেট হারাইছিল 107 রানে, তার মানে লাস্টের ওই 44 রানের মধ্যে বাকি কিন্তু 7টা উইকেট, মানে 107 3, সেইখান থেকে 151 10।
আপনারা বলছেন যে লাস্টের দিকে কি পরিমাণ ধস নামছে, এবং লাস্টে কিন্তু বাংলাদেশ দল আসলে রানই করতে পারেনি। আর এরপরে যদি আমরা বলে থাকি আজকে বাংলাদেশ দলের ফিল্ডিংটা এত বাজে হয়েছে, নর্মালি আমাদের বোলিংটাও তো এরকম আহামরি ছিল না, কিন্তু আমরা কিন্তু একাধিক ক্যাচ মিস করেছি এবং আমরা কিন্তু বাউন্ডারি মিস করেছি। আর ওয়েস্ট ইন্ডিজ আসলে আজকে বাংলাদেশ দলকে তারা কোনো সুযোগই দেয়নি বলতে হবে। লাস্টের দিকে তারা ব্যাক টু ব্যাক 2টা উইকেট হারাইছে, বাট না হলে পারে জয়ের ব্যবধানটা আরো বড় হতে পারতো। তো যে দলটা টানা 4টা সিরিজ জেতে, মানে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে, তারপর দেশের মাটিতে পাকিস্তান, নেদারল্যান্ডস, আবার দুবাই আফগানিস্তানের বিপক্ষে, তারপর দেশের মাটিতে আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারা ওয়ানডে সিরিজটা জিতলো, কিন্তু সে দলটাই টি-20তে এসে একদম তাদের ভরাডুবি দেখলাম আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ এবার বাংলাদেশ সফরে আসার আগে তারা নেপালের কাছে, নেপাল কিন্তু আইসিসি সহযোগী দেশ, তাদের কাছে টি-20 সিরিজটা হেরেছিল। তার মানে বাংলাদেশ দলের ওই যে ধারাবাহিকতার অভাব, এবং আমরা আসলে পারি না। আর ওই একটা কথাই বলতে হয় যে যে জিনিসটা সবসময় আমরা বলে থাকি আর কি, আমরা শিখছি, প্রত্যেকটা ম্যাচ থেকে আমরা আসলে শিখছি, বাংলাদেশ দলের শেখার কোনো শেষ নাই।